স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। সাভারের চামড়া শিল্পনগরীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির। পাশাপাশি শিল্প মালিকদের প্রণোদনার অর্থ দ্রুত ছাড় করতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানান তিনি। এ সময় পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম বলেন, পরিবেশ নষ্ট করে কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা যাবে না। দেশের অর্থনীতির অন্যতম সম্ভাবনা খাত চামড়া শিল্প। তবে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের দুর্বলতা আর বেশিরভাগ কারখানার আন্তর্জাতিক পরিবেশ সনদ না থাকায় এখনও চামড়া রপ্তানির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছায়নি। এবার সেই সংকট কাটাতে কাজ শুরু করেছে সরকার। এমন পরিস্থিতিতে আসন্ন কোরবানির ঈদকে ঘিরে শিল্প ভবনে চামড়া শিল্পের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়নে টাস্কফোর্সের বৈঠক হয়। শিল্প মালিকরা বলেন, প্রণোদনা অর্থ আটকে রাখা এবং সহজ শর্তে ঋণ না পাওয়া এই শিল্পের বড় বাধা। এ সময় পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ যাতে দূষিত না হয় সেদিকে ট্যানারি মালিকদের খেয়াল রাখতে হবে। ইটিপি বন্ধ রাখা কিংবা অপব্যবহার রোধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। পরিবেশ রক্ষা করতে হবে, ব্যবসাও করতে হবে, তাহলে আমরা এটাকে আগায় নিতে পারবো। ইটিপি যেটা চালু আছে সেটা যেন বন্ধ রাখা না হয় বা সেটা যেন কোনো অবস্থায় যেন ওইভাবে মিসইউজ না করা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, চামড়া শিল্প থেকে বছরে 10 থেকে 12 বিলিয়ন ডলার উন্নতি করা সম্ভব। তবে সিটিপি সহ বেশ কিছু দুর্বলতা থাকায় এখনো তা সম্ভব হচ্ছে না। আমাদের সম্মিলিত চেষ্টায় সেই জায়গায় চামড়া খাতটাকে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ। এটা হবে এই দেশের সক্ষমতার একটা এক্সাম্পল আগামী দিনে। এত রেজিলিয়েন্ট এই দেশের মানুষ, আর এত সম্ভাবনাময় একটা খাত আমরা হাতের ফাঁক দিয়ে ছেড়ে দেব, ইনশাল্লাহ এটা হবে না। এটাকে আমরা একটা রিয়েল আর্নিং পটেনশিয়ালে নিয়ে যাব। দক্ষ ও সৎ উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার পাশাপাশি এই শিল্পকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে সহযোগিতা চান তিনি। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। কোরবানির চামড়া যেন সরকার নির্ধারিত সঠিক মূল্যে বিক্রি হয় তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। রোববার কোরবানির পশুর চামড়া সঠিক উপায়ে সংরক্ষণ ও হীন উদ্দেশ্যে সিন্ডিকেট তৈরি রোধে আলেম ওলামাদের সাথে বিশেষ মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী পশুর চামড়া ব্যবসায়ীদের ঠকিয়ে যারা ফায়দা লোটে সেই দালাল চক্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। নির্ধারিত মূল্যে তারা বিক্রি করতে পারবে। আপনাদের যদি কোনো অসুবিধা হয়, আপনারা আমাদের ইসলামিক ফাউন্ডেশনের আমি ওনাদেরকে অনুরোধ করব, ওনারা একটা হটলাইন নাম্বার দিয়ে দেবে, আপনারা ওনাদেরকে যোগাযোগ করবেন। এবার যারা দালাল বলে না, দালাল, ওদের হাত ভেঙে দেওয়া হবে। যদি ওদেরকে হাত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ, ওদের কোনো সুযোগ দেওয়া হবে। এলপিজি পরিবহনে নিরাপত্তা ঝুঁকি সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলায় সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমদ। বিআরসি কার্যালয়ে খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকদের নিয়ে সেমিনারে এসব কথা বলেন তিনি। অন্যদিকে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, নিরাপত্তা মান নিশ্চিত না হলে বাড়তে পারে দুর্ঘটনার আশঙ্কা। নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি হিসেবে দেশে বাড়ছে এলপিজির ব্যবহার। তবে খাতটি এখন ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকি ও নিয়ন্ত্রণ সংক্রান্ত চ্যালেঞ্জের মুখে। এ নিয়ে দীর্ঘদিন থেকে নীতিগত সহায়তা, সরবরাহ নিশ্চয়তা আর সনদ জটিলতা দূর করার দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। এ নিয়ে রোববার সকালে রাজধানী রমনায় বিইআরসি কার্যালয়ে অনুষ্ঠিত হয় দেশের এলপিজি খাত ক্রমবর্ধমান নিরাপত্তা ও নিয়ন্ত্রণ চ্যালেঞ্জের মুখে পড়েছে শীর্ষক সেমিনার। এতে অংশ নিয়ে ব্যবসায়ীরা বলেন, খাতটিকে টেকসই করতে নীতিমালাগত সহায়তা, পর্যাপ্ত সরবরাহ নিশ্চয়তা এবং সনদ প্রাপ্তির জটিলতা নিরসন জরুরি। দেখা যাচ্ছে যে ঢাকা শহরে যারা লাইসেন্স প্রাপ্ত হয়ে গেছে তাদের মধ্যে কিন্তু ওই নীতিমালার যে কমপ্লায়েন্স ইস্যুটা, এগুলো কিন্তু কমপ্লাই করা নাই। বিশেষজ্ঞরা বলেন, এলপিজি চাহিদা বাড়লেও নিরাপত্তা মান নিশ্চিতে এখনো ঘাটতি রয়েছে। বিশেষ করে পরিবহন, সংরক্ষণ ও ব্যবহার পর্যায়ে ঝুঁকি কমাতে কঠোর নজরদারি তাগিদ দেন তারা। ইন্ডাস্ট্রিয়াল ইনস্টলেশনের জন্য আপনি যে ভ্যাসেলগুলো ইউজ করেন, সেই ভ্যাসেলগুলোর মধ্যে যদি বাতাস চলে যায়, তারপরে যদি আপনি ইনজেক্ট করেন ফুয়েল, সেখানেও কিন্তু একটা রিস্ক তৈরি করে।
এলপিজি পরিবহনে নিরাপত্তা ঝুঁকি সহ অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আশ্বাস দেন বিইআরসি চেয়ারম্যান। স্লো ডেলিভারি অফ সার্ভিস এটা সবসময় বলা হয়, এটা নিয়ে কথা আসছে। সো এই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। নীতিমালার যে বিষয়টি আসছে, ইতিমধ্যে যুগ্ম সচিব মহোদয় এটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে আপনাদের সঙ্গে কথা বলবেন। বর্তমানে দেশে প্রায় 1000 এলপিজি স্টেশনে বিনিয়োগ রয়েছে প্রায় 1500 কোটি টাকা। তাই নিরাপত্তা ও কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করে খাতটিকে আরও সুশৃঙ্খল ও টেকসই করার দাবি সংশ্লিষ্টদের। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। অটোগ্যাস ফিলিং আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে জ্বালানি খাতে নিজস্ব সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। বিকেলে রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আমদানি নির্ভরতা বাড়িয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে জ্বালানি খাতে চুক্তি করা হয়েছিল। সঠিক জ্বালানি কাঠামো না থাকায় একটি গোষ্ঠীর হাতে এ খাত জিম্মি ছিল। আর বলেন, বাপেক্সের মতো সরকারি প্রতিষ্ঠানগুলো নিজস্ব সক্ষমতা বাড়িয়ে বর্তমান সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চায়। এজন্য আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদনমুখী হওয়ার কথা বলেন তিনি। সেমিনারে আসন্ন বাজেটে নবায়নযোগ্য জ্বালানির প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে আলোচনা করেন বক্তারা। উৎপাদন সক্ষমতা এবং সেই উৎপাদন সক্ষমতাকে কাজে লাগানোর যে ব্যাপার, সেইখানে একটা বড় রকমের ফারাক আছে এবং এই ফারাকের কারণে জনগণের সম্পদ অপচয় হচ্ছে। হ্যাঁ, আপনার ক্যাপাসিটি দরকার, কারণ হচ্ছে সবসময় একরকম চাহিদা থাকবে না। যিনি ব্যবসায়ী তিনি তো চাইবেন যে যতটুকু পরিমাণ দরকার হবে বা ভবিষ্যতে দরকার হবে সেই পরিমাণ উনি সরবরাহ করবেন এবং সেই পরিমাণ সক্ষমতা রাখবেন। এবার বিদ্যুতের দাম বাড়াতে যাচ্ছে সরকার। তবে শুধু ইউনিট প্রতি দাম বাড়ানো নয়, আবাসিক গ্রাহকদের বিলের কাঠামো বদলে রাজস্ব বাড়ানোর নতুন কৌশল নিয়েছে পিডিবি। প্রস্তাব বাস্তবায়ন হলে 1.5 কোটির বেশি আবাসিক গ্রাহকের বিদ্যুৎ খরচ বাড়বে। পিডিবির প্রস্তাব, বিদ্যুতের দাম 17 থেকে 21% বাড়ানো সহ বছরে 2 বার দাম সমন্বয় করতে হবে। বিশেষজ্ঞদের মতে গ্রহণযোগ্য মাত্রায় দাম বাড়িয়ে ভর্তুকি দিয়ে সমন্বয় করার পরামর্শ দিয়েছেন তারা। শাহিনুল ইসলাম সাগরের আরও একটি রিপোর্ট। মূল্যস্ফীতির চাপে নিত্যপণ্যের বাজারে হাসপাস সাধারণ মানুষ। ঠিক তখনই নতুন উদ্বেগ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে। তবে এবার শুধু ইউনিট প্রতি দাম বাড়ানো নয়, আবাসিক বিদ্যুতের বিলের কাঠামোতে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বর্তমানে আবাসিক গ্রাহকরা ধাপভিত্তিক সুবিধা পান। প্রথম 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম তুলনামূলক কম। এরপর ব্যবহার বাড়লে ধাপে ধাপে বাড়ে ইউনিট মূল্য। কিন্তু নতুন প্রস্তাবে 76 থেকে 200 ইউনিটের আলাদা ধাপ তুলে দিয়ে 0 থেকে 200 ইউনিট পর্যন্ত পুরো ব্যবহার একই উচ্চ হারে গণনার প্রস্তাব দিয়েছে পিডিবি। এর সঙ্গে যোগ হবে ভ্যাট ও ডিমান্ড চার্জ। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুতের বিল বাড়লে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে। গ্রহণযোগ্য মাত্রায় বাড়িয়ে ভর্তুকি দিয়ে বরং সমন্বয় করার পরামর্শ তাদের। বিদ্যুৎটা জীবনের এসেনশিয়াল সামগ্রীর একটা পার্ট, সুতরাং এটা উচ্চ মূল্যে হয়ে যাওয়াটা বাঞ্ছনীয় না। সাধারণ মানুষ যারা, তাদের জন্য এটা একটা বোঝা হয়ে দাঁড়াতে পারে এবং আর্থিকভাবে তারা খুবই অসুবিধার মধ্যে পড়তে পারে। এদিকে বছরে 2 বার স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুতের দাম সমন্বয়ের প্রস্তাব পিডিবির। আগামী 20 ও 21 মে এ বিষয়ে গণশুনানির কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। সিদ্ধান্ত হলে জুন থেকেই কার্যকর হতে পারে নতুন মূল্যহার। তবে 2 বার দাম সমন্বয়ের বিষয়টি বোধগম্য নয় বলছেন বিশেষজ্ঞরা। বছরে 2 বার বাড়ানো কেন প্রস্তাব করা হচ্ছে জানি না। এটা কি আপনার বিদ্যুৎ উৎপাদন খরচ কিন্তু বছরে 2 বার করে বেড়ে যাবে নাকি? সুতরাং যদি 2 বার করে বাড়ানোর প্রস্তাব করে, তার যুক্তিটা কি আমি তো ঠিক বুঝতে পারলাম না। বিদ্যুৎ উৎপাদন দামের বৃদ্ধির যৌক্তিকতাটা আমাদেরকে দেখতে হবে। যদিও পিডিবির দাবি, লাইফলাইন বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ওপর বাড়তি চাপ না ফেলতে এই প্রস্তাব। গ্রাহকদের ওপর চাপ না বাড়িয়ে ব্যবস্থাপনার দুর্বলতা ও খাতের অপচয় কমানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। দেখছেন দেশ বাণিজ্য।
চলতি 2025-26 অর্থ বছরের এপ্রিল পর্যন্ত রপ্তানিকারকদের নগদ সহায়তার সব আবেদন নিষ্পত্তি করেছে বাংলাদেশ ব্যাংক। এ সময় সরকারি ভর্তুকি ও নগদ সহায়তা বাবদ 3,100 কোটি টাকা ছাড় করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে ছাড় হওয়া মোট নগদ সহায়তার মধ্যে তৈরি পোশাক খাতের রপ্তানিকারকরা পেয়েছেন প্রায় 2,900 কোটি টাকা। এছাড়া পাট খাতের রপ্তানিকারকদের দেওয়া হয়েছে 200 কোটি টাকা। রপ্তানি খাতকে উৎসাহিত করতে বর্তমানে 43 ধরনের পণ্যে প্রণোদনা ও নগদ সহায়তা দিচ্ছে সরকার। এসব পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক ও বস্ত্র খাতের বিভিন্ন পণ্য, বৈচিত্র্যময় পাট পণ্য, চামড়াজাত পণ্য, দ্রব্য হিমায়িত চিংড়ি, প্রক্রিয়াজাত কৃষি পণ্য, শস্য ও শাকসবজির বীজ সহ আরও নানা পণ্য। ইলেকট্রনিক্স পণ্যকে সহজলভ্য করতে স্কয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হলো স্যামসাং। রোববার দুপুরে রাজধানীর স্কয়ার টাওয়ারে এই অংশীদারিত্বের ঘোষণা দেওয়া হয়। এর ফলে এখন থেকে সারা দেশের গ্রাহকরা স্কয়ার ইলেকট্রনিক্স শোরুম থেকে স্যামসাং এর পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন। অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর জাং মিন জাং। স্কয়ার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর আরিফুর রহমান, ডিরেক্টর আজমান আরিফ রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দর্শক, এখন জানিয়ে দিচ্ছি পুঁজিবাজারের আজকের দিন শেষে লেনদেন পরিস্থিতি। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা লেনদেন পরিস্থিতি দেখে নিচ্ছি। আজ আমরা টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হারটা আগে দেখে নিচ্ছি। রোববার ইউএস ডলার কিনতে খরচ হয়েছে 123 টাকা 25 পয়সা, বিক্রি হয়েছে 122 টাকা 25 পয়সায়। পাউন্ড কিনতে খরচ হয়েছে 169 টাকা 52 পয়সা, বিক্রি হয়েছে 162 টাকা 89 পয়সায়। ইউরোর ক্রয় মূল্য ছিল 148 টাকা 10 পয়সা, বিক্রি হয়েছে 142 টাকা 51 পয়সায়। এছাড়া যদি আমরা দেখি জাপানি ইয়েন কিনতে আজ খরচ হয়েছিল কত, আমরা দেখে নিচ্ছি। জাপানি ইয়েন কিনতে আজ খরচ হয়েছে 80 পয়সা, বিক্রি হয়েছে 73 পয়সা। সৌদি রিয়ালের ক্রয় মূল্য ছিল 33 টাকা 30 পয়সা, বিক্রি হয়েছে 32 টাকা 47 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিত কিনতে খরচ হয়েছে 31 টাকা 69 পয়সা, বিক্রি হয়েছে 30 টাকা 76 পয়সায়। এরপরেই আমরা দেখে নিচ্ছি সিঙ্গাপুরি ডলারের আজ ক্রয় মূল্য ছিল 99 টাকা 58 পয়সা, বিক্রি হয়েছে 95 টাকা 1 পয়সায়। ইন্ডিয়ান রুপির ক্রয় মূল্য ছিল 1 টাকা 36 পয়সা, বিক্রি হয়েছে 1 টাকা 20 পয়সায়। চাইনিজ ইয়েন কিনতে খরচ হয়েছে 19 টাকা 19 পয়সা 90 পয়সা, বিক্রি হয়েছে 17 টাকা 89 পয়সায়। এবার আমরা পুঁজিবাজারের সবশেষ আপডেটটা দেখে নিতে পারি আজকের লেনদেন দিন শেষে লেনদেন পরিস্থিতি। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ রোববার ডিএসসিএক্স সূচক 19 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,226 পয়েন্টে। এছাড়া ডিএসসিতে লেনদেন হওয়া আজ প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ আজ দর বেড়েছে 119টির, কমেছে 288টির, অপরিবর্তিত ছিল 45টির দর। এছাড়া আজ লেনদেন হয়েছে 68 কোটি 23 লাখ টাকা। গত কার্যদিবসের তুলনায় 129 কোটি 7 লাখ টাকার মতো লেনদেন কমেছে। এছাড়া যে ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ গেইনারের তালিকায় প্রথম অবস্থানে ছিল ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, দ্বিতীয় অবস্থানে ছিল ন্যাশনাল ফিড মিল লিমিটেড, তৃতীয় অবস্থানে টেকনো ড্রাগ লিমিটেড। এছাড়া যদি আমরা দেখি টপ লুজারের তালিকায় আজ প্রথম অবস্থানে ছিল অ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেড প্রিন্ট ভার্সন, দ্বিতীয় অবস্থানে ছিল অ্যাপেক্স ট্যানারি লিমিটেড, তৃতীয় অবস্থানে ছিল জিএসপি ফাইন্যান্স কোম্পানি লিমিটেড পিএলসি। এছাড়া যদি আমরা দেখি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সার্বিক সূচক কমেছে 39 পয়েন্ট, কমে দাঁড়িয়েছে 14,675 পয়েন্টে। এছাড়া আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা দেখে নিই যে আজ কি পরিমাণ প্রতিষ্ঠানের দর বেড়েছে। আজ বেশিরভাগেরই দর আসলে কমেছে, বেড়েছে মাত্র 80টির, কমেছে 111টির, অপরিবর্তিত ছিল 23টির দর। লেনদেন হয়েছে 32 কোটি 11 লাখ টাকা। এখন জানিয়ে দিচ্ছি চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটির লি আয়ন ব্যাটারি বিভাগ ইনভেন্টরি ইনচার্জ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 16 মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 22 মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এদিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথ ইস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ক্ষুদ্র মাঝারি শিল্প এবং কৃষি ঋণ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 14 মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 31 মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে।
পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গেই থাকুন।